ডাক্তারি শাস্ত্র অনুযায়ী একটি মেয়ে মা হতে গেলে ঠিক কোন বয়সটা তার 35-এর পরে কিন্তু একটা ডিক্লাইন শুরু হয় 35 35-এর পরে। কোন কোন ব্যাপারটা নিয়ে আগে ওদের সাবধান, কোন কোন ব্যাপারটা আগে ওদের মাথায় রাখতে হবে? থ্যালাসেমিয়া আরেকটা ডিজিজ যেটা ভারতবর্ষে জেনেটিক ডিজিজ ভীষণ কম। সমস্যার ব্যাপারটা হচ্ছে যাদের এমন প্রবলেম দেখছে সমস্যা কিন্তু তাদের আরো গভীরে থাকে। হয়নি, বাচ্চা হলো না, একদম কি হতাশ হয়ে যেতে হবে যে আর হবে না? Shamsundur Company Jewelers presents The Wal Ma Ome, Health Partner Cradle Fertility Center. নমস্কার, দ্য ওয়াল ঘরে বাইরে বিভাগে আপনাদের স্বাগত। ঘরে বাইরে বিভাগে শুরু হয়েছে নতুন এক সিরিজ মা ও মেয়ে। মেয়েকে নিয়ে মায়ের চিন্তা সব সময় চিরন্তন। মেয়েকে কি করে মনের মতো করে বড় করে তুলবেন, কি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলবেন, কি করেই বা তার সমস্ত সমস্যার সমাধান হয়ে উঠবেন, কোন মা না চান? তাই নিয়েই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রেজেন্টস মা ও মেয়ে ইন অ্যাসোসিয়েশন উইথ ক্রেডিট ফার্টিলিটি সেন্টার। আজকে আমরা আলোচনা করব মেয়ের সুস্থতা, মেয়ের শরীর স্বাস্থ্য, তার গাইনোকোলজিক্যাল হেলথ কি করে আরও ভালো হবে, তাই নিয়ে সাধারণ মায়েদের যা চিন্তা তাই নিয়ে আলোচনায়। এবং এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন ক্রেডিট ফার্টিলিটি সেন্টারের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর এমিনেন্ট গাইনোকোলজিস্ট ডক্টর এস.এম. রহমান। লেটস ওয়েলকাম হিম। নমস্কার স্যার। নমস্কার। শুধু তাই নয়, আজকের এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে পেয়েছি বাংলা ফিল্ম এবং টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এবং খুব প্রিয় মুখ তনিমা দিকে, তনিমা সেন, যিনি একই সঙ্গে একজন মা, অনেক যত্নে বড় করেছেন মেয়েকে। তিনিও শেয়ার করবেন তার অভিজ্ঞতা। নমস্কার দিদি। একজন মেয়ে যখন মা হবে বলে ভাবে তাকে সবচেয়ে বেশি গাইডেন্স কে দিতে পারে? নিশ্চয়ই তার মা। এই নিয়ে প্রতিটা মায়েরই চিন্তা থাকে যে কোন বয়সে গিয়ে মেয়ে সন্তান ধারণ করবেন, কোন বয়সে সন্তান ধারণ করলে সে সবচেয়ে ভালো থাকবে, সুস্থ সন্তান তার মেয়ে কিভাবে পৃথিবীতে আনবে। এই নিয়েই আজকে আমাদের এই এপিসোড, যেখানে আমরা আলোচনা করব বেবি প্ল্যানিং নিয়ে, অর্থাৎ সন্তান ধারণের পরিকল্পনা নিয়ে। এই প্রসঙ্গে একজন সাধারণ মায়ের যা যা প্রশ্ন থাকে সেই সমস্ত প্রশ্নই রয়েছে আমাদের সঙ্গে যে মা রয়েছেন তারও, অর্থাৎ তনিমা দেবী। এবং ডাক্তারবাবুর কাছে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নেব। চলুন শুরু করা যাক। ডাক্তারবাবু, প্রথম প্রশ্ন যেটা আমার আর কি, যে সবাই জানতে চাইবে যে ডাক্তারি শাস্ত্র অনুযায়ী একটি মেয়ে মা হতে গেলে ঠিক কোন বয়সটা তার মানে দরকার? প্রথম প্ল্যানিং কখন শুরু করবে? দেখুন, যদি আপনি আমাদের মেডিকেল অ্যাঙ্গেল থেকে বলেন তাহলে যে ফার্টিলিটি পোটেনশিয়াল বা মা হওয়ার যে ক্ষমতা, সেটা সবচেয়ে বেশি থাকে 21 থেকে 30 ইয়ার্স, মানে 21 থেকে 30 বছরের মধ্যে। 30 থেকে 35-এর মধ্যে যেটা ওভারিয়ান ফাংশন বা ওভুলেশন, যেটা কিছুটা বিগ্রতি শুরু করে। 35-এর পরে কিন্তু একটা ডিক্লাইন শুরু হয় 35 অপরেট বেশ কিছু রিসার্চ পেপার এসেছে যেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষে 33-এর পরেই একটা ডিক্লাইন শুরু হচ্ছে মা হওয়ার ক্ষেত্রে ফার্টিলিটি পোটেনশিয়ালের ক্ষেত্রে। সেই ডিক্লাইনটা হলে বা যখন মা হওয়ার যে ক্ষমতা, ওভারি ডিম্বাণু তৈরির যে ক্ষমতা, ওভুলেশনের ক্ষমতা, সেটা যদি কমে যায়, যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হয় তাদের কনসিভ করতে সমস্যা, যেটাকে আমরা ইনফার্টিলিটি বলি, অথবা কনসিভ করলেও আমরা তাদের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন জেনেটিক প্রবলেম, যেমন ডাউন সিনড্রোম, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের দিক থেকে পরামর্শ থেকে সবসময় 21 থেকে 30 এই যে দশকের মধ্যে, এই বয়সের মধ্যে যদি তারা প্রেগনেন্সি প্ল্যান করে ভালো হয়। কিন্তু এটা নেহাতি মেডিকেল পয়েন্ট অফ ভিউ, তার সঙ্গে কিছু সামাজিক দিক আছে, সোশিও ইকোনমিক অ্যাঙ্গেল থাকে, এবং সেটা একজন মহিলার ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ দেয়ার অলসো ইকুয়ালিটি। সো তার লাইফ তারা ডিসাইড করতে পারে। আর যদি কেউ একটু দেরি করে প্ল্যান করতেও চান, অনেকেই আমাদের কাছে পরামর্শের জন্য আসে, তখন আমরা সেভাবে গাইড করি। আমার মনে আগে একটা এপিসোডে আমরা আলোচনাও করেছি সুসাইড, ফ্রিজিং আর এগুলো, এই অপশনসগুলো এখন এসছে তৈরি করে প্ল্যান করে। কিন্তু যদি বিজ্ঞানসম্মত বিচারে বলেন 21 থেকে 30-এর মধ্যে সবচেয়ে ভালো। মানে এইবার আমি সন্তান নিতে পারি, এরকম যখন চিন্তাধারা আসে মেয়েদের মাথায়, কোন কোন ব্যাপারটা নিয়ে আগে ওদের সাবধান, কোন কোন ব্যাপারটা আগে ওদের মাথায় রাখতে হবে? এই যে ব্যাপারটাকে আমরা বলি আমাদের ডাক্তারি পরিভাষায় প্রি কনসেপশনাল কাউন্সেলিং, এবং এই কনসেপ্টটা আমি বলবো ভারতবর্ষে এই ধারণাটা অনেক কম ছিল, এখন বাড়ছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে এটা, এরকম ক্লিনিক আছে যেটাকে প্রি কনসেপশনাল ক্লিনিক বলে। এখন কিন্তু আমাদের দেশে ওই সচেতনতা খেয়াল করে, মানে একজন হবু মাকে প্রস্তুত করা। তারা আমাদের কাছে আগে আসেন যে আমি মা হতে চাইছি, কাপড় নেলেন, এবং আমরা তাদের হিস্ট্রিতে যেগুলো দেখি যে তাদের
কমন ডিজিজ যেগুলো হাইপার টেনশন, ডায়াবেটিস আর থাইরয়েড ডিজিজ, এই তিনটে কমন ডিজিজ যেটা কিন্তু প্রেগনেন্সিকে বা অনাগত যে সন্তান তাকে অ্যাফেক্ট করতে পারে বা প্রভাবিত করতে পারে, সেগুলো আমরা দেখি। বাদ দিয়েও অনেকের এপিলেপসি থাকে, হয়তো তিনি এপিলেপসির ওষুধ খাচ্ছেন, সেটা একটা কোয়েশ্চেন থাকে। আগে ভাবা হতো যে এরা মা হতে পারবে না, তারাও হতে পারে। তেমনি কেউ যদি ডায়াবেটিক হয়, অনেকেরই অ্যাপ্রিস আমি ডায়াবেটিক, আমি কি কোনোদিন মা হতে পারবো? অবশ্যই হতে পারে। হাইপার টেনশন যদি থাকে তাতেও হতে পারে। বা হার্ট ডিজিজ, অনেকের থাকে যে আগে হার্ট ডিজিজ ছিল, ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে, যে আমি আর কোনোদিন মা হতে পারবো কিনা, সেটা হয়। প্রি কনসিলার কাউন্সেলিং হলে আমরা এই হাই রিস্ক গ্রুপগুলোকে সিলেকশন করি, বেছে নিই যে কোন মায়েরা যদি প্রেগনেন্সি হতে চান হাই রিস্ক আছে, এবং আমরা বলি অপটিমাইজেশন, অর্থাৎ কনসিভ করার আগে তাদের বডিকে, শরীরকে এমনভাবে তৈরি করা হয় যাতে গর্ভস্থ সন্তানেরও কোনো ক্ষতি না হয়, মায়েরও কোনো ক্ষতি না হয়। অর্থাৎ একটা অপটিমাম আউটকাম আমরা পেতে পারি, যেটা আমাদের পরিভাষায় একটা হেলদি মাদার আর হেলদি বেবি বা হেলদি ফিটাস, এটা আমরা এনশিওর করতে পারি। কিছু টেস্ট আছে সেক্ষেত্রে আমরা করি। আরেকটা বলবো কিছু জেনেটিক ডিজিজ, যে ধরুন আপনার ফ্যামিলিতে জেনেটিক ডিজিজ আছে, আপনি বললেন, সেই অনুযায়ী কাপলকে আমরা জেনেটিক কাউন্সেলিং করি। তাদের ক্যারিওটাইপ, ক্রোমোজোমাল মাইক্রোয়ারের মতো টেস্ট আছে যেগুলো করে আমরা আগে থেকে জানতে পারি যে কেউ জেনেটিক ডিজিজ ক্যারি করছে কিনা। থ্যালাসেমিয়া আরেকটা ডিজিজ যেটা ভারতবর্ষে জেনেটিক ডিজিজ ভীষণ কমন, এখন অনেক সচেতনতা বেড়েছে। আমাদের মতো ক্লিনিকে যারাই মা হওয়ার আগে আসছেন, আমরা রুটিনলি সবাইকে থ্যালাসেমিয়া স্ক্রিনিং। এখন তো বলাই হয় বিয়ের আগে এই টেস্টটা করে তবে আমরা রুটিনলি করি। তাতে যদি ধরাও পড়ে যে দুজনেই থ্যালাসেমিয়া ক্যারিয়ার, সেক্ষেত্রেও কিন্তু প্রিনাটাল টেস্ট আছে যেগুলো আমরা করছি। কলকাতাতে রুটিনলি হচ্ছে, আমাদের ক্লিনিকেও হচ্ছে। এই প্রিনাটাল টেস্ট যেগুলো অ্যামনিওসেন্টিসিস, সিভিএস, সেগুলো করে আমরা জানতে পারছি যে এই বাচ্চাটা থ্যালাসেমিয়া হতে পারে কি পারে না, বাচ্চাটা হেলদি কিনা। অর্থাৎ যত বিজ্ঞান এগোচ্ছে সামনের দিকে, আমরা চেষ্টা করছি এই জেনেটিক ডিজিজ বা অলরেডি রোগ আছে এরকম আছে কিনা, মানে পেশেন্ট যদি কনসিভ করার আগে প্রি কনসেপশন আমাদের কাছে আসেন, আমরা খুশি হতে থাকি। তখন তাদের অবশ্যই ব্লাড সুগার, হিমোগ্লোবিন, অ্যানিমিয়া থাকলেও বাচ্চার ক্ষতি হতে পারে, সেটা চেক করি। থ্যালাসেমিয়ার কেরিয়ার কিনা, থাইরয়েড ফাংশন, যদি অন্য কোনো রোগ কিছু থাকে তখন অন্য ফাংশনের, বডির অন্য ফাংশনগুলো টেস্ট করে দেখা হয়। অর্থাৎ আমরা যেটা বললাম যে অপটিমাইজেশন করি, তার বডিকে 9 মাস একটা প্রেগনেন্সি ক্যারি করতে হবে এবং প্রচুর চেঞ্জেস হবে, সেটার জন্য প্রিপেয়ার করি। মানে শুধু সন্তানের জন্ম দেওয়াই না, সুস্থ সন্তানের জন্ম দেওয়াটাও আমাদের প্রায়োরিটি। সেই জন্য আগে থেকে যতটা সম্ভব আমরা প্রস্তুত থাকছি। ডাক্তারবাবু, এটা তো গেল মায়েদের কথা, কিন্তু যিনি বাবা হতে চলেছেন তারও তো প্রস্তুতি দরকার। যিনি তার পার্টনার মা হচ্ছেন, ফলে তার শারীরিক খেয়াল রাখা, তাছাড়াও নিজেকে প্রস্তুত করা, এই বিষয়ে হবু বাবাদের জন্য ডাক্তারবাবু কি বলবেন সেটা যদি জেনে নিন, তিনি কিভাবে নিজেকে তৈরি করবেন? অবশ্যই বাবাদের ক্ষেত্রে আমি বলবো যে মানে ফিজিওলজিক্যালি দেখলেও যদিও এটা মেল ডমিনেন্ট সোসাইটি, কিন্তু অন্তত সভ্যতাকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাবাদের খুব বেশি রোল নেই। সত্যি মানে আমরা তো আইভিএফ নিয়ে কাজ করি, এই এমব্রায়ো ফরমেশনও আমরা দেখেছি, সেখানে উসাইটের রোল বেশি ইম্পর্টেন্ট দেখা যায়। তো ছেলেদের ক্ষেত্রে ওই যেটা বললাম যে আমরা মানসিকভাবে প্রস্তুতি লাগে, তাদের সাথে অবশ্যই আমরা কথা বলি কী হতে চলেছে না হতে চলেছে, এটা যেমন লাগে। আর লাগে ছেলেদের দিক থেকে যদি তার কোনো জেনেটিক ডিজিজ ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, তাহলে আমরা বের করে দিই সেই রোগের বাহক, ফলে কারণ সেটা অনাগত সন্তানের উপর এফেক্ট আসবে। এছাড়া সিমেন অ্যানালিসিস অনেক সময় করতে পারি আমরা, যদি মনে হয় যে হবু বাবা হয়তো ডায়াবেটিক বা অন্য কোনো রোগ আছে, অনেক ওষুধ খেতে হচ্ছে, সিমেন ফাংশন বা স্পাম ফাংশন এফেক্টেড হচ্ছে। কিন্তু এটা ছাড়া ছেলেদের ক্ষেত্রে তেমন টেস্ট করার বা কিছু নেই। হ্যাঁ, সাইকোলজিক্যাল প্রিপারেশন লাগে, কারণ একটা সাপোর্ট তো লাগবেই যখন কনসেপ্ট করে, সেটা বেশি করে দরকার। বা টেস্ট যদি বলেন সেটা অবশ্যই ফিমেলের ক্ষেত্রে বেশি করা হয়, কারণ ফিমেল বডি ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ফর ক্যারিং দ্য সিমিলেশন ফরওয়ার্ড। আমাদের সমাজ যত আধুনিক হচ্ছে, সভ্যতা যত এগোচ্ছে, আমরা তত ব্যস্ত হয়ে পড়ছি এবং কারোরই যেন কোনো কিছুর জন্য সময় নেই, সব কিছুই খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে ডাক্তারবাবুর সঙ্গেও কথা হচ্ছিল যে প্রেগনেন্সি প্ল্যানিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফার্টাইল সময়টাকে আইডেন্টিফাই করা, যে একটা মেনস্ট্রুয়াল সাইকেলের ঠিক কোন সময়ে একটি মেয়ে সবচেয়ে বেশি ফার্টাইল থাকে এবং সেই সময়টাতে কতদিন ছাড়া ছাড়া মিলিত হলে সন্তান ধারণের সম্ভাবনা বাড়তে পারে। এক্ষেত্রে বলবো যে যাদের নর্মাল ওভুলেটরি সাইকেল, অর্থাৎ 28 দিনে যাদের পিরিয়ডস হয়, 28 থেকে 14 ডেজ আমরা মাইনাস করতে বলি, তাহলে তাদের ডে 14-এর আশেপাশে ওভুলেশন হয়। আচ্ছা, তো আমরা ইউজুয়ালি ওভুলেশন একদিন বা দুদিন আগে থেকে, অর্থাৎ ডে 12 থেকে ডে 16 বা ডে 17 অবধি, এই যে 5 দিন বা 6 দিন থাকে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ফার্টাইল পিরিয়ড। মানে পিরিয়ডের প্রথম দিন কি ডে 1 ধরতে হচ্ছে? তেমনি কারোর যদি 32 দিনের সাইকেল হয়, তাহলে তার মোটামুটি 18 দিনের মাথায় ওভুলেশন হয়, 14 ডেজ বাদ দিয়ে। এইরকমভাবে কারোর যে রেগুলার সাইকেল প্যাটার্ন, সেখান থেকে তারা 14 ডেজ বাদ দিয়ে 35 ডেজ হলে 21 দিনের মাথায় ওভুলেশন হয়।
ইরেগুলার হলে মুশকিল, তাদের ওভুলেশন হয় না, তখন তাদের চিকিৎসা লাগবে আলাদা। কিন্তু যেহেতু ওভুলেশন রেগুলার বেসিসে হচ্ছে, তারা ওভুলেশনের ডেটটা ডিসাইড করার পরে তার আগে 2 দিন, পরে 3 দিন বা 4 দিন, এই 5 থেকে 6 দিন হচ্ছে আইডিয়াল টাইম। আমরা অবশ্যই বলি যে ডেলি রিলেশন করা বা এটা ঠিক আছে, কিন্তু না হলে অন্তত অল্টারনেট যদি তারা ট্রাই করে, দ্যাট উইল বি গুড এনাফ উইদিন দিস 5 to 6 days। আমাদের 3 বছর বিয়ে হয়ে গেছে, 4 বছর বিয়ে হয়ে গেছে, এখনো তো কিছু হচ্ছে না। মানে হয়তো দেখা যাচ্ছে দুজনেই সুস্থ স্বাভাবিক, কিন্তু এরকমভাবে আপনি কি বলেন যে এতদিন অপেক্ষা করার পর আমাদের কাছে আসুন, সেটা কত বছর? এটা ঠিকই বলেছেন, মানে আপনি 3-4 বছর বলছেন, আমরা তো 3-4 মাসের মধ্যে অনেককে দেখে এসে হাজির হই। তো সেটার ব্যাপারে আমরা বলি যে এই ব্যাপারে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন আছে যে যদি কোনো কাপল ট্রাই করছেন বেবির জন্য, যদি ফিমেল পার্টনার, আমি আবারও বলেছি যে কনসেপশনে ফিমেল পার্টনার সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে মেল পার্টনার আছে। ফিমেল পার্টনার এর যদি 35-এর কম হয়, তাহলে এই টাইম লিমিটটা 12 মাস, অর্থাৎ 1 ইয়ার। তার মধ্যে যদি কনসিভ না করেন, তাহলে আমাদের কাছে আসবেন, তখন আমরা ইনভেস্টিগেশন শুরু করি যে কারোর কোনো সমস্যা আছে কিনা, সেই অনুযায়ী তাদেরকে চিকিৎসা আমরা করি। আর যদি ফিমেল পার্টনারের বয়স 35-এর বেশি হয়, তাহলে এটা 1 বছরের জায়গায় 6 মাস, 6 মান্থের মধ্যে যদি কনসিভ না করেন আসবেন। এবং আপনি যেটা বলেন কথাটা ঠিক, কিছু কাপল আমরা পাই 2 বছর 3 বছর ট্রাই করছে, অবশ্যই তার ইনফার্টাইল, যেহেতু ডেফিনেশনে 1 বছরের বেশি, দুজনের কিন্তু অ্যাপারেন্টলি হেলদি, কোনো অবভিয়াস ফ্যাক্টর পাচ্ছি না। এটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলে। এটা কিন্তু 20% পেশেন্টে আমরা দেখি। সমস্যার ব্যাপারটা হচ্ছে যাদের অ্যাপারেন্ট প্রবলেম দেখছি না, সমস্যা কিন্তু তাদের আরও গভীরে থাকে। কারণ আমরা যে টেস্টগুলো করি সেগুলো কিন্তু খুব সুপারফিশিয়াল সমস্যা ধরার জন্য, একটা ফ্যালোপিয়ান টিউবে ব্লক আছে কিনা, ওভুলেশন হচ্ছে কিনা, সিমেন্ট প্যারামিটার। কিন্তু যাদের কিছু দেখা যাচ্ছে না, তার মানে তাদের আরও মলিকুলার লেভেল, অর্থাৎ কোথাও ফার্টিলাইজেশন ডিফেক্ট হচ্ছে, স্পার্মটা ওসাইটকে ফার্টিলাইজ করতে পারছে না, অথবা এমব্রায়োটা ঠিকঠাক তৈরি হচ্ছে না। ফলে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যদি আমরা দেখি, অবশ্যই কিছু ওষুধপত্র দেওয়া হয়, না হলে এদের একটা বড় অংশ কিন্তু আলটিমেট টেস্ট টিউবের দরকার, যেখানে আমরা ফার্টিলাইজেশনটা বাইরে করছি। এবং এটা আমরা দেখেছি যে অ্যাপারেন্টলি প্রবলেম নেই, তাদের ক্ষেত্রে অনেক বড় চিকিৎসা লেগেছে। প্রশ্নটা ওইটাই ছিল যে দীর্ঘদিন ধরে ধরুন হয়নি, বাচ্চা হলো না, একদম কি হতাশ হয়ে যেতে হবে যে আর হবে না, এরকম? না, সেরকম না। আমি এই কথাই বলবো যে অন্তত আমার অভিজ্ঞতা আমি দেখেছি, এটুকু বলতে পারি এটা একটা সায়েন্স বা বিজ্ঞান, এটা কোনো বুজরুকি না। সো আমরা আমাদের দিক থেকে গত 40-42 বছর বলবো, কারণ 78-এ প্রথম টেস্ট হয়, এবং তখন আপনি ভেবে দেখুন গত 100 বছর ধরে এটা কিন্তু সবাই ভাবছে যে আর্টিফিশিয়ালি হিউম্যান এমব্রায়ো বাড়ি তৈরি করা যায় কিনা। আপনি খেয়াল করে দেখুন পোলট্রি ইন্ডাস্ট্রি বা অন্য অ্যানিমেলদের ক্ষেত্রে তাদের এমব্রায়ো বাইরে তৈরি করা যাচ্ছিল, কিন্তু তাই সবার মাথায় এলো যে মানুষের এমব্রায়ো তৈরি করা যেতে পারে। নিয়ারলি 100 ইয়ার কিন্তু এর উপর রিসার্চটা চলেছে, প্রচুর ফেলিওর হয়েছে। 1978-এ এসে প্রথম সাকসেস হলো একটা লন্ডনে আর একটা কলকাতায়। আমরা বাঙালিরা রেকগনাইজ করতে পারিনি, ওনাকে অন্য প্রশ্ন। তার কারণ আজ থেকে 42 বছর আগে যদি কেউ বলতো এমব্রায়ো বাইরে তৈরি করা যায়, এটা লিটারালি ব্লাসফেমাস শোনাতো, যেটা ব্লাসফেমি, আরে এটা হতেই পারে না, সৃষ্টির বিপক্ষে কি কথা বলতে। তাই তো। আপনি যদি রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে দেখেন, অনেক রিলিজিয়ান আছে, প্রায় সব রিলিজিয়ানে বিশ্বাস করে ভগবানই লাইফ দেবে, ক্যানোনিক হয়ে যায়। আমি সেই বিতর্কে না গিয়ে বলছি যে এমব্রায়ো তৈরি হতে পারে এবং তার থেকে প্রেগনেন্সি আসতে পারে, এই বিলিফ আমাদের এলো লাস্ট 40-42 ইয়ার্স। প্রথম 10 বছর যদি আমরা ধরি 78 থেকে 88, তাহলে কিন্তু আইভিএফ খুব একটা ভালো সাকসেস খুব একটা হয়নি। 90s-এর পর থেকে আস্তে আস্তে এটা ইমপ্রুভ করলো। 2000 অনওয়ার্ডস বিভিন্ন কারণে ইকুইপমেন্টস, ড্রাগস আসতে লাগলো, যেখানে সাকসেস রেট বাড়তে শুরু করলো। আর আইভিএফ ছাড়াও ল্যাপারোস্কোপিক সার্জারি আছে, আইওআই আছে, সিম্পল মেডিসিনও আছে। এই 4টে তো অপশন। আমরা দেখেছি যদি ধৈর্য ধরে চিকিৎসা করা যায়, অন্তত 70%-80% কাপলে আমরা সাকসেস পেতে পারি। ইট ক্যান গো আপ টু দ্যাট মাচ। কিন্তু কতগুলো কনস্ট্যান্ট আমাদের দেশে আমি দেখেছি, একটা তো সোশিও ইকোনমিক বাউন্ডারিজ থাকেই, আর হচ্ছে ফিনান্সিয়াল। কারণ আমাদের দেশে এই চিকিৎসাগুলো সমস্যা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় প্রায় কোথাও হয় না বলতে গেলে, মানে দিল্লির এইমস এরকম কিছু লিমিটেড বাদ দিয়ে হয় না, বেশিরভাগটা বেসরকারি ব্যবস্থা। এবং আমরা অনেক সময় বুঝি তো আমরা হেল্প করা সত্ত্বেও পেশেন্ট বেড়ে উঠছে না, এটা একটা ইস্যু হয়ে দাঁড়ায়। নাহলে কিন্তু এরকম নয় যে অনেক দিন হচ্ছে না বলে কোনো আশা নেই, এরকম না। অনেক পেশেন্ট আমি দেখেছি, হয়তো আইভিএফ বলে এরকম আমরা পেশেন্ট পেয়েছি 10 বছর 12 বছর হয়ে গেছে, অনেক কষ্ট আমরা কনভিন্স করাতে পেরেছি একটা আইভিএফ প্রথমবারই হয়তো আইভিএফ করতে কনসেপ্ট করে গেলেন। এখন আমাকে যদি বলেন, দেখুন পেসিমিস্ট অনেক আবার বলেন না সবার তো সাকসেস হয় না, কোনো কাজে 100% সাকসেস হয়নি, আজ অব্দি হয়নি, সভ্যতায় কেউ করে উঠতে পারেননি। সে যত বড় খেলোয়াড় হোক, যত বড় অভিনেতা হন, যত বড় গায়ক হন। আবার এখন একটা ব্যাপার দেখা যাচ্ছে যে 56 বছর বয়সের মহিলা
তিনি মা তিনিও মা হতে হচ্ছেন। পারে। তা সেটাও তো একটা উদাহরণ, যেটা হচ্ছে না তেমন যেমন উদাহরণ। ওইটাকে এখন লিগালি এটাকে বাউন্ডারি 45-46 করে দেওয়া হয়েছে। তো আমাদের কাছে অনেকেই আছেন যারা 45 গিয়ে মা হচ্ছেন, আগে তো ভাবা যেত 40-এর পর আর হবেই না। হ্যাঁ, এরকম পেশেন্ট তো আমরা রিসেন্টলি পেয়েছি, যেমন 18 বছরের ছেলে ছিল, হার্টের প্রবলেম ছিল, হার্ট সার্জারি থেকে ছেলেটা মারা গেছে, ভদ্রমহিলা তখন 43 বছর বয়স, তিনি আবার মা হতে চেয়েছেন। লিটল ইন ডিপ্রেশন। এই আমরা রিসেন্টলি আইভিএফ করলাম, পজিটিভ এসে প্রেগনেন্সিটা কন্টিনিউ করছে, 3 মাসের প্রেগনেন্সি। বাহ, তো এরকম স্টোরি পাই, যেখানে আমরা পাই তারা আবার বাঁচার আশা ফিরে পায়। মানে কদিন আগে বলছিলেন পারলে আমরা সুইসাইড করবো, নাও দে কাম ব্যাক। আমার বক্তব্য অন্য জায়গায়, একটা এই কাপটায় যদি হাফ ভর্তি থাকে আপনি দুভাবে দেখতে পারেন, একদমই তাই। হাফ ভর্তি আছে, হাফ খালি আছে। আমি অন্য দিক থেকে পেশেন্টদের বলি যে আপনার কাছে যে 10টা পেশেন্ট আসছে তারা কিন্তু বহু বছর মা হতে পারছে না বলে আসছে। সো আই এম স্টার্টিং ফ্রম 0. ইফ আই গো আপ টু 5 or 6 or 7, দ্যাটস আ বিগ অ্যাচিভমেন্ট। ইভেন ইফ ইটস 1, 0 থেকে 1, সেটা পজিটিভ পাওনা। আমি তার থেকে খারাপ তো আর কিছু করছি না। সো আই এম স্টার্টিং উইথ দ্য পজিশন হোয়েন আই এম 0. ইফ আই গো আপ টু 7, দ্যাটস আই থিঙ্ক আ বিগ সাকসেস ফর দ্য সায়েন্স। সৃষ্টিকে নিয়ন্ত্রণ করা সত্যি মুশকিল। ফিলোসফিক্যাল শোনালে কতটা ব্যাপারটাই ভগবান চাইলেও আমরা চাইলেও সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না, সেই আশা আমরা করি না। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন এটা কিন্তু আমি অনেককে দেখেছি, তারা ভীষণ অপটিমিস্টিক কারণ, আর অনেকে একটুতে আশা ছেড়ে দেন, সেখানে আমরা বোঝাই না অনেক ঠিক আছে। বিজ্ঞান তো এগিয়ে চলেছে, বিজ্ঞান হাত ধরে রয়েছে আমাদের, কিন্তু আমাদেরকেও আশা ধরে রাখতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে। তা নইলে কিন্তু মানে সাফল্যটা ডিপেন্ড করছে আসবে কি আসবে না। সবার আগে আমার যেটা কাজ, আমাকে পজিটিভলি ভাবতে হবে, যেটা ডাক্তারবাবু বললেন। অনেককে আমি দেখেছি যে মানে অনেকটা বয়সে বিয়ে করেছেন, তারা অনেকটা বয়স এগিয়ে গেছে, এইবার মা হতে লজ্জা পাচ্ছেন। লজ্জা পাচ্ছেন, আমি এই কথাটাই বললাম। তো এত বয়সে মা হবে, লোকে কি বলবে? লোকে বলবে কিন্তু বুড়ি এটা বয়সে আমি মা বলবো হয়েছে। না, এটা আমি বলবো 10, আমাদের এত বছর হয়ে গেল, 10 বছর আগে যা ছিল এখন সিনারিও বদলাচ্ছে। ট্যাবুটা ছিল, তবে আমার মনে হয় কোথাও গিয়ে লোকজন সেই সাহসটা দেখাচ্ছে। আমার জীবন আমি ডিসাইড করবো একদমই কি তাই। করবো। আমার জীবন আমি ঠিক করবো, একেবারে আমাদের কাজ হচ্ছে সেটাতে সাহায্য করা, পরিষ্কার, এবং সেটা যেন এথিক্যাল ওয়েতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মনে হয় আজকের এই আলোচনায় আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেকের অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেল। যদি আপনাদের মধ্যে আরো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা জানতে চান, ডাক্তারবাবুর পরামর্শ চান, তাহলে আপনারা আমাদের মেল করতে পারেন maome.theworld@gmail.com এই মেল আইডিতে। যদি আপনি আপনার পরিচয় দিতে সংকোচ বোধ করেন, কোনো অসুবিধা নেই, আপনার গোপনীয়তার দিকটি আমরা সইমানা বজায় রাখবো। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। নমস্কার। Shamsundar Company Jewelers presents The Wal Ma Ome, Health Partner Cradle Fertility Center.